আজকের এবারে পর্বে আমি আপনাদের দেখাবো HTML CSS ব্যবহার করে কিভাবে একটা ওয়েবসাইটের জন্য নেভিগেশন মেনু বার তৈরি করা যায়। তো প্রথমে আমরা দেখে নিই আমরা যে মেনু বারটি তৈরি করতে যাচ্ছি এটা দেখতে কেমন হবে। তো এরকম একটা মেনু আপনি চাইলে হাইট ওয়াইট বৃদ্ধি করতে পারবেন এবং মাউস নিলে এটা হুবার হচ্ছে, কালার আমরা চেঞ্জ করতে পারবো ইচ্ছা মতো করে। এমনকি আমরা যদি এখানে মাউস রাখি সেটা হচ্ছে ড্রপডাউন মেনু আসতেছে এবং ড্রপডাউন মেনু থেকে আবার সাব ড্রপডাউন আমরা তৈরি করেছি। তো এটাই আজকে আমাদের টিউটোরিয়াল, আমি এটাকে স্টেপ বাই স্টেপ করব। তো প্রথম অবস্থায় আমরা দেখব যে এই নর্মাল একটা মেনু বার আমরা কিভাবে করতে পারি যেটাতে হুবার ইফেক্ট দেওয়া যায়। তার পরবর্তী তৈরি করব হচ্ছে এরকম ড্রপ ডাউন, তারপর তৈরি করব সাব ড্রপ ডাউন। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালটি শুরু করি। আহ, তো এই যে আমরা টোটাল যে অংশটা তৈরি করলাম, এই টোটাল অংশটা তৈরি করা হচ্ছে আপনার আনঅর্ডার লিস্টের সাহায্যে। আমার মনে হয় আপনার মনে আছে আমি প্রথম ক্লাসের দিকে আপনাদের এই জিনিসগুলো দেখিয়েছিলাম। ইউএল শুরু, ইউএল শেষ, এর ভিতরে থাকতো এলআই। তো এইভাবে আমরা তৈরি করতাম। তো প্রথম ইউএল এর ভিতরে হচ্ছে আমরা টোটাল এই অংশটা তৈরি করব। তো ইউএল এর ভিতরে এই হোম যে ট্যাগসগুলো আছে সবগুলো কিন্তু এক একটা এলআই এর ভিতরে আছে। তার মানে আমরা যদি এখানে খেয়াল করি এটা কোন ধরনের লিস্ট, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। হয়তো বা দেখা যাচ্ছে না কারণ আনঅর্ডার লিস্টে বিভিন্ন ধরনের অবজেক্ট ভিত্তিক আসতো, সার্কেল আকারে আসতো, স্কোয়ার আকারে আসতো বা বুলেট পয়েন্ট আকারে আসতো। তো এখানে বুলেট পয়েন্ট আকারে এই জিনিসগুলো শো করছে না কারণ এটা আমি সিএসএস দিয়ে এগুলাকে নান করে দিয়েছি, মানে হাইড করে দিয়েছি। তো সিএসএস এর মাধ্যমে এগুলো নান করে দিব। তো আমি যেটা বোঝাতে আছি এখানে আনঅর্ডার লিস্টের এখানে যে চারটা জিনিস আছে, চারটা হচ্ছে কোথায় আছে, লিস্টের ভিতরে আছে। তার মানে একটা আনঅর্ডার লিস্ট লিস্ট হিসাবে কটা থাকবে, চারটা। আপনি চাইলে আরও বৃদ্ধি করতে পারেন, যতটা দিবেন এতটা হবে। আর এই যে লিস্টটা আছে, এই যে দেখেন তারপরে যে লিস্টের পরে হচ্ছে আমরা এই যে লিস্টটা 3 নম্বর যে লিস্টটা আছে এই লিস্টের ভিতরে আমরা কি করছি, আরেকটা আনঅর্ডার লিস্ট তৈরি করছি। মানে একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট যেটাকে বলা হয়, যেমন আমরা টেবিলের ক্ষেত্রে দেখেছিলাম যে একটা টেবিলের ভিতরে আরেকটা টেবিল। তাই আমি স্ট্রাকচারটা বুঝাচ্ছি। অর্থাৎ প্রথমে একটা আনঅর্ডার লিস্ট তৈরি করলাম, এই আনঅর্ডার লিস্টের ভিতরে লিস্ট হিসেবে আছে এই তিনটা, এবং এই 3 নম্বর লিস্টের ভিতরে আমরা কি করলাম, একটা লিস্টের ভিতরে আরেকটা নতুন করে লিস্ট তৈরি করলাম যে ধরনের লিস্ট সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এবং 3 নম্বর লিস্টে আমরা যখন আরেকটা নতুন লিস্ট তৈরি করলাম ওই নতুন লিস্টের আবার 4 নম্বর লিস্ট থেকে আমরা কি করলাম, আবার নতুন করে আরেকটা লিস্ট তৈরি করলাম। এই হচ্ছে প্রধান বেসিক। তো আমার আপাতত ব্ল্যাঙ্ক আছে আপনাদের কাজ করার সুবিধার জন্য। আমি আপাতত সব কিছু রেডি করে রেখেছি কাজ করার সুবিধার জন্য। তো এই হচ্ছে আমার HTML একটা স্ট্রাকচার তৈরি করা আছে, CSS স্ট্রাকচারও তৈরি করা আছে এবং দুইটার সাথে দুইটা লিঙ্ক করা আছে। তো চলুন প্রথমে হচ্ছে আমরা একটা আনঅর্ডার লিস্ট ক্রিয়েট করে নিই, যে ইউএল শুরু ইউএল শেষ। আচ্ছা, লিস্ট হিসাবে আমি কিছু রাখবো। ওকে, তো লিস্ট হিসাবে থাকবে ঠিক আছে, কিন্তু এবং প্রত্যেকটা লিঙ্কেবল হবে। হ্যাঁ, ক্লিকেবল হবে। তাহলে ক্লিকের সিস্টেমটা করতে হলে তো আমার অ্যাঙ্কর লিঙ্কের ব্যবহার করতে হবে। অ্যাঙ্কর লিঙ্ক শুরু, অ্যাঙ্কর লিঙ্ক শেষ, এর ভিতরে কী দেখাবে, যেমন আমি এখানে শুরু করতে আছি হোম নামিয়ে থাকবে। এখন হোমে ক্লিক করলে কোথায় যাবে এটা তো বর্ণনা করতে হবে, তাই না? তো চলুন বর্ণনা করার জন্য আমরা যাই, এটা আমাদের স্পেস দিয়ে লিখে দিই HREF হাইপার এফ। আপাতত কোনো পেজের সাথে লিঙ্ক দিব না, এই জন্য আমি এটা ড্যাট করে দিলাম। এই হ্যাশ সিম্বল দিয়ে দেওয়াটাকে ড্যাট লিঙ্ক বলে। অর্থাৎ লিঙ্কের মতো কাজ করবে ঠিকই, বাট ক্লিক করলে কোনো পেজে যাবে না, এরকম আর কি। তো আমি এটাকে একটু কপি পেস্ট করে 3-4টা বানিয়ে নিতে পারি। তো এখানে কিছু নাম দিয়েছি, এখানে দিলাম হচ্ছে ধরেন অ্যাবাউট, তারপরটাতে ধরে নিই অ্যাবাউটের পর এখানে দিতে পারি সার্ভিস, সার্ভিস, তারপর ধরে নিই কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট আমার একটা অপশন। ওকে, এখন আমরা সেভ করে আমরা আউটপুটটা খেয়াল করি কি দেখাচ্ছে। ওকে, সাধারণত আনঅর্ডার লিস্ট তো এরকমই দেখাচ্ছে, এবং দেখেন এখানে লিঙ্ক অ্যাঙ্কর লিঙ্ক ব্যবহার করেছে বিধায় সবগুলোই হচ্ছে আপনার অ্যাঙ্কর লিঙ্ক মতো দেখাচ্ছে, আন্ডারলাইন হিসাবে দেখাচ্ছে। এটা সাধারণত অ্যাঙ্কর লিঙ্ক ব্যবহার করলে এগুলো দেখায়। এখন এই যে অবস্থানটা আছে, এই HTML আমরা বলেছিলাম CSS হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। HTML এলিমেন্টগুলো কীভাবে ব্রাউজারে শো করবে ওই যে ডিসক্রিপশনটা ওইটা আমরা CSS এর মাধ্যমে দিয়ে থাকি। তার মানে HTML এর মাধ্যমে বর্তমানে অবস্থান আছে এটা, আমরা CSS ব্যবহার করে আমরা এই আউটলুকটা তৈরি করব। তো চলুন শুরু করি। তো আমরা যদি খেয়াল করি এখানে হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট আস, এখানে আমরা কি কি আসলে প্রবলেম ফেস করতেছি। 1 নম্বর প্রবলেম হচ্ছে এখানে ডট ডট আছে, ঠিক আছে।
তো আমরা প্রথমে চেষ্টা করব যে এই ডটগুলো উঠিয়ে দেওয়ার। তো তারপরে কি আছে, তারপর আমরা যদি খেয়াল করি আমরা এখানে দেখতে পাচ্ছি যে হোমের প্রত্যেকটা যে ট্যাক্স এগুলো আসলে ব্লক লেভেল এলিমেন্ট হয়ে আছে, অর্থাৎ প্রতিটি লাইন প্রতিটি নতুন নতুন লাইন হয়ে আসতেছে। তো আমরা যেটা চাবো যে এটা নতুন নতুন লাইন হবে না, প্রত্যেকটা লাইন সবগুলো এক লাইনে চলে আসবে। অর্থাৎ যেটাকে আমরা বলি বর্তমানে ব্লক লেভেল এলিমেন্ট আছে, বাট আমরা এটা ব্লক লেভেল এলিমেন্ট করব না, এটাকে ইনলাইন নিয়ে আসবো। তারপর হচ্ছে এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, পেডিং মার্জিন থাকবে, এই জিনিসগুলো। তো চলুন আমরা একটা একটা করে আগে শুরু করি। তো প্রথমে আমরা চাবো যে ইউএলকে নিয়ে কাজ করি, এই ডট ডটগুলো আমরা উঠায় দেবো। তো আমরা যদি এখন টার্গেট করি, প্রথম হচ্ছে এটার জন্য কোড লিখবো। আমরা চাইলে এই ইউএল এর জন্য একটা আইডি দিয়ে নিতে পারি, কারণ আমাদের ওয়েবসাইটে এমনও তো হতে পারে যে একাধিক ইউএল ব্যবহার হচ্ছে। যেমন আমি ফুটার একটা সেকশন বানাতে পারি, ওইখানে কন্ট্যাক্ট বা সহজ কথা হচ্ছে আপনি একাধিক ইউএল এর ব্যবহার আপনাকে করতে হবে যখন প্রফেশনাল কাজ করতে পারেন। তো আমি যদি ডাইরেক্ট এই ইউএলকে লিখে কোডিং করি সিএসএসে, দেখা যাবে আপনার ওয়েবসাইটে যতগুলো ইউএল ইউজ করছেন সবগুলোর জন্য কোড হচ্ছে। হ্যাঁ, তো তার জন্য আমি যে কাজটা করব যে এই ইউএলটার জন্য একটা নামকরণ করে নিচ্ছি। যেমন ধরুন এটার একটা নাম দিলাম, সেটা হচ্ছে মেনু। মেনু নামে একটা নামকরণ করলাম, আইডি দিলাম। তার মানে এখন ইউএল সিলেক্ট করে কোড লেখা যে কথা, মেনু সিলেক্ট করে কোড লেখাও কিন্তু একই কথা। ঠিক আছে, এখন হ্যাশ সিম্বল এবং মেনু নামটা দিলাম, সেকেন্ড ব্রেকের শুরু, সেকেন্ড ব্রেকের শেষ। আচ্ছা, এখন আমি কি কি করতে আছি। তো প্রথম চাহিদা হচ্ছে এখানে যে ডট ডটগুলো আছে, ডট ডটগুলো আমি উঠাই দেবো। ওকে, তো ডট ডটগুলো উঠানোর জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে লিস্ট স্টাইল টাইপ। দুইটা আছে, লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল। আমরা ইউজ করবো লিস্ট স্টাইল টাইপ। লিস্ট স্টাইল টাইপটা আমরা কী করবো, নান করে দেবো। লিস্ট স্টাইল টাইপটা যদি আমি নান করে দিই, একটু খেয়াল করেন, আমি যদি এখন রিফ্রেশ করি এই ডট ডটগুলো চলে গেছে। আর যাই হোক, তারপর হচ্ছে আমি এটা তো যখন ইনলাইনে, এখন তো বর্তমানে ব্লক লেভেল এলিমেন্টে আছে, কিন্তু আমি যখন ইনলাইনে করে নিব এটা তো একটা হাইড ওয়ার্ড দরকার, তাই না? তো এর জন্য আমরা একটা হাইড ওয়ার্ড দিয়ে নিতে আছি। এবং সবচেয়ে ভালো আমি আগে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড কালার করে নিই। ব্যাকগ্রাউন্ড কালার করে নিই, তাহলে আপনাদের বোঝাতে একটু সুবিধা হবে। আপাতত যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার করে নিচ্ছি। প্রধানত ইউএলএ ব্যাকগ্রাউন্ড আমি রাখবো না, আমাদের কাজ করার সুবিধার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিচ্ছি, আর কিছুই না। ওকে, দেখতে পাচ্ছি যে টোটালটা জুড়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, আমরা যদি চাই আপাতত এতটুকুই রাখি। ইউএল এর কাজ আমি আপাতত এটাই করলাম। ইউএলকে কী করলাম, ডটগুলো উঠে দিলাম, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। তো এখন আসলে আমার কতটুকু হাইড ওয়ার্ড দরকার এই জিনিসটা একটু বোঝা দরকার। তো ইউএল এর এখানে হাইড ওয়ার্ডটা দেওয়ার জন্য একটা কাজ করি, যেহেতু ব্লক লেভেল আছে এটাকে ইনলাইনে বানায় ফেলি, তারপর দেখি কতটুকু হাইড ওয়ার্ড দিলে সুবিধা হবে। তাহলে এখন ইনলাইন যে আমি করব, কাকে করব আসলে দেখেন, এই যে হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, এগুলো কি ইউএল এর ভিতরে আছে নাকি এলআই এর ভিতরে আছে? আমরা একটু খেয়াল করি। এইচটিএমএল এ গেলে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল ট্যাক্সগুলো কিন্তু এলআই এর ভিতরে আছে। তার মানে এখন আমাকে এলআইকে সিলেক্ট করতে হবে। তাহলে এলআইকে কীভাবে সিলেক্ট করব? এলআইকে সিলেক্ট করতে হলে প্রথমে সিলেক্ট করতে হবে মেনু, আর মেনুর ভিতরে আছে এলআই। আর এখানে মেনুর ভিতরে এলআই সিলেক্ট করা মানে সবগুলোকে সিলেক্ট করা। তাহলে আমি প্রথমে এটাকে একটা কাজ করি, কপি করে দিলাম। মেনু তো আছেই, সরি, মেনুর ভিতরে আমরা একটা স্পেসে লিখে নিচ্ছি এলআই। এলআইকে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এখন এলআইকে কী করতে, এলআই এখন বর্তমানে ব্লক লেভেল আছে, এটাকে ইনলাইনে করার জন্য আমরা জানি কোড লিখতে হচ্ছে ডিসপ্লে ইনলাইন, লিখলে এটা ইনলাইন হয়ে যায়। সেভ করি এবং আমি যদি এখন রিফ্রেশ করি, খেয়াল করুন অলরেডি ইনলাইনে চলে আসছে। তো ইনলাইনে ইউজ করা যায় এবং সেম কোডের পরিবর্তে ডিসপ্লে ইনলাইনের পরিবর্তে, ডিসপ্লে ইনলাইনের কাজটা তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ডিসপ্লে ইনলাইনের পরিবর্তে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ফ্লট লেফটও ইউজ করতে পারি। তো ডিসপ্লে ইনলাইন ইউজ করা যে কথা, ফ্লট লেফট ইউজ করা একই কথা। একটু খেয়াল করেন, আমি যদি এখন রিফ্রেশ করি আগের মতোই, কিন্তু এখানে একটু পার্থক্য আমি দেখতে পাচ্ছি। কি পার্থক্য দেখতে পাচ্ছি, যে সব লেখাগুলো একসাথে হয়ে আছে। ওকে, তো আমরা প্রফেশনালি কাজ করতে গেলে ফ্লট লেফটে ইউজ করব, কারণ ফ্লট লেফটে কিছু আমরা সুবিধা পাই, এক্সট্রা কিছু সুবিধা পাই এর জন্য। আচ্ছা, এখন দেখেন ব্যাকগ্রাউন্ডে আমার কোনো কালার দেখা যাচ্ছে না। আচ্ছা, কারণ নির্দিষ্ট এটা কোনো হাইড হোয়াইট নেই, সবগুলো একসাথে হয়ে গেছে, এর জন্য মেবি প্রবলেম করছে। তো একটা কাজ করি, টোটালটা যেহেতু ইউএল এ আছে, আমরা অলরেডি ইউএল এ ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখছি, কিন্তু তার ইউএল এ কিন্তু কোনো হাইড ওয়ার্ড উল্লেখ করি নেই। তো চলুন আমরা একটা তার হাইট দিই। ধরেন এখান থেকে মিন হাইট দিয়ে দিচ্ছি। মিন হাইটের ব্যবহারটা আপনারা অলরেডি জানেন, আমি 2টা ক্লাস পূর্বে আমি একটা টপিক নিয়েছিলাম এটা।
তো ধরেন আমি এখান থেকে 40 পিক্সেল দিয়ে দিলাম, মিন হাইট হচ্ছে আমার এখান থেকে 40 পিক্সেল, এবং এটা একটা ওয়াইড দিয়ে দিতে পারি আমরা। এখান থেকে আমরা ওয়াইড দিয়ে দিলাম। ওয়াইড কতটুকু দেওয়া যায়, ধরেন ওয়াইড আমরা এখান থেকে 600 পিক্সেল দিয়ে দিচ্ছি আপাতত। সেভ করলাম। এখন ব্রাউজারটাকে একটু রিফ্রেশ করি। হ্যাঁ, এখন কিন্তু আসছে। হ্যাঁ, তো এখন আমি কি চাইতে পারি যে ইউএলএ ব্যাকগ্রাউন্ড কালার আসছে, ঠিক আছে, সাধারণত আমরা তো এখানে ব্যবহার করবো না, একটু সেন্টার পজিশন নিয়ে আসলে ভালো হয়। এটা আপনার কোডের উপর ডিপেন্ড করছে টোটালটা আর কি। তো আমরা জানি সেন্টার আনার জন্য কি লিখতে হয়। সেন্টার আনার জন্য আমরা লিখি হচ্ছে মার্জিন 0 পিক্সেল O2, মার্জিন 0 পিক্সেল O2। মার্জিন 0 পিক্সেল O2 লেখার কারণে আমার এই টোটালটা মাঝখানে চলে আসছে। ওকে, তো আপাতত এই ছিল কিছু বেসিক বিষয়। এখন আমরা এখানে কি চাইতে পারি, যে আমরা এখন চাইতে পারি, ঠিক আছে, এখন ইউএল এর টোটাল পজিশনটা সেন্টারে আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমি বুঝতে পারছি তার অবস্থানটা কোথায় আছে। এখন আমার এখানে যে মেন আকর্ষণীয় বিষয় যে হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট সবগুলো কিন্তু একসাথে চলে আসছে। তো এখন যদি খেয়াল করি যে হোম এগুলো অ্যালাইয়ের ভিতরে আছে, কিন্তু হোমটাকে মেনলি এটা তো একটা লিঙ্ক, এখানে লিঙ্কে ক্লিক করলে আরেকটা চলে যাবে, তাহলে এখানে কিন্তু আরেকটা সিলেক্টর আছে, সিলেক্টর আছে। একটু খেয়াল করি আমি, এই যে টোটালটার, এই যে এখানে টোটালটার সিলেক্টর হচ্ছে আপনার অ্যালাই, কিন্তু প্রধানই এই যে হোম ট্যাক্সটার এইটার সিলেক্টর কিন্তু এ, মানে অ্যাঙ্কর। তাহলে অ্যাঙ্করটাকে নিয়ে এখন আমাকে কাজ করতে হবে। তেমন এই যে আমরা আউটপুটে দেখতেছি প্রত্যেকটা ট্যাক্স একটার সাথে একটা জুড়ে আছে, এখন আমি চাইতে পারি এগুলোর মধ্যে একটু পেডিং দেবো, উপর থেকে নামিয়ে আনবো। তো এই কাজগুলো আমাকে করতে হবে। তো এগুলাকে করার জন্য আমি এখন একে সিলেক্ট করবো। তাহলে একে সিলেক্ট করতে হলে কীভাবে লিখতে হবে, মেনু এলআই এ, এইভাবে আমাকে সিলেক্ট করতে হবে। তো চলুন আমরা এখন এটাকে সিলেক্টর হিসাবে কাজ করি, সিলেক্ট নিয়ে কাজ করি। এলআই তো দেওয়াই আছে, জাস্ট আমরা এখানে একটা স্পেস দিয়ে এ লিখে দিচ্ছি। ওকে, এখন এটাকে কি করব, এটার প্রথমে কাজ আমরা কি কি করতে পারি, যেমন ধরেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে, অর্থাৎ ইউএল এর তো ব্যাকগ্রাউন্ড আছেই, এই যে ইউএল এর কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমি চাচ্ছি এই যে এই জিনিসটা, এই যে ট্যাক্সগুলা, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিলে কি হবে, যখন পেডিং মার্জিং নিব কতটুকু হচ্ছে এই জিনিসটা আমরা একটা আইডিয়া পাবো। ঠিক আছে, তো ফ্লট লেফটটা উঠে দিয়ে আপাতত আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিচ্ছি। কি কালার নেওয়া যায়, ধরেন আমরা এখান থেকে, আচ্ছা আমরা একটা ব্ল্যাক কালার নিয়ে নিই, আমাদের যে চাহিদা অনুসারে ব্ল্যাক কালার নিলাম, সেভ করলাম এবং এটাকে রিফ্রেশ করি। তো দেখেন প্রত্যেকটা ট্যাক্সের উপরে কিন্তু এখন টোটালটা জুড়ে চলে আসছে। আমরা এটা ইচ্ছা করে দিয়েছি, এখন যে পেডিং মার্জিং দেবো আসলে কতটুকু কাজ করতেছে ওইটা বোঝার জন্যই আসলে আমরা কিন্তু এটা ব্যবহার করা হয়েছে। তো চলুন আমরা একটা পেডিং ইউজ করি, যে পেডিং, আমি শুধু পেডিং ইউজ করে উপরে নিচে দিয়ে দিচ্ছি। উপরে নিচে হচ্ছে ধরেন এখানে 10 পিক্সেল, এবং ডানে আর বামে হচ্ছে ধরেন এখান থেকে আমি দিয়ে দিলাম হচ্ছে 20 পিক্সেল। দেখি কতটুকু কাজ করে। এখন সেভ করলাম এবং আমরা একটা কাজ করি, রিফ্রেশ করি। তো দেখতে পাচ্ছেন দেওয়াতে অনেক সুন্দরভাবে, কিন্তু এখন কতটুকু পেডিং মার্জিং হয়েছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি, যে উপর থেকে 10 এবং ডানে বামে 20। আপনি যদি এদিকে গ্যাপ আরও বাড়াতে চান তাহলে হচ্ছে আপনার এই যে এই পজিশন থেকে এটা বাড়াতে পারেন। চলুন এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে এটা তো এই টোটালটা জুড়ে আসতেছে না। এই প্রবলেমটা সলভ করা যায়। এই প্রবলেমটা সলভ করার জন্য আপনি এখানে একটা প্রপার্টি ইউজ করতে পারেন, সেটা হচ্ছে ডিসপ্লে ব্লক দিয়ে দিতে পারেন, BLOCK ব্লক। সেভ করলাম। এখন দেখেন ডিসপ্লে ব্লক দেওয়ার কারণে আমার ফুল স্ক্রিন জুড়ে কাজ করতেছে, ওইটা কিন্তু আর বাহিরে যাচ্ছে না, অর্থাৎ ইউএল এর ভিতরেই কন্টেন্টটা আছে, এটা বাহিরে যাচ্ছে না। এখন এই কিছু বেসিক জিনিস। আর হচ্ছে এখন আমাদের কি কি চাহিদা হতে পারে বলেন, এইখানে গ্যাপটা একটু ফিল আপ হওয়ার বাকি আছে, এটা আপনি চাইলে ইয়ে করতে পারবেন, যে ইউএলটা যেটা আছে ইউএল এর হাইটটা, মিন হাইটটা একটু কমাই দিতে পারেন, তখন দেখবেন যে অটোমেটিকলি এটা কমে যাচ্ছে। যাই হোক আমি এটা চাচ্ছি না, কারণ আমি ব্যাকগ্রাউন্ড কালারটা এমনিতেও রাখবো না, কারণ এই টোটাল জিনিসটা তো আমি ডিভের ভিতরে থাকবে। অর্থাৎ আমি যখন একটা লেআউট তৈরি করবো, ডিভ নিয়ে আপনাদের লেআউটের উপরে ক্লাস হয়েছে, আপনারা কেউ যদি মিস করে থাকেন আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন, এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও আমি আপলোড করি না কেন আপনারা পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, চলুন আমরা ক্লাস কন্টিনিউ করি। তো আমাদের এখন রিকোয়ারমেন্ট কী হতে পারে, এখন রিকোয়ারমেন্ট হচ্ছে আমরা চেতে পারি যে এই যে হোম ট্যাক্সগুলার কালার চেঞ্জ করব, এবং এখানে আন্ডারলাইন আছে এগুলো চেঞ্জ করব। তো এখানে সবগুলোই কিন্তু বর্তমানে অ্যাঙ্কর লিঙ্কের আওতাধীনেই কিন্তু আমরা আছি। তো আমরা ধরেন আমরা চাচ্ছি আপাতত কালার চেঞ্জ করতে। কিসের কালার, ট্যাক্সের কালার চেঞ্জ করব। ধরেন আমরা এখান থেকে এই কালারটা দিয়ে নিচ্ছি, সেভ করলাম।
হোয়াইট কালারের কাছাকাছি। ওকে, রিফ্রেশ করি, তাহলে দেখেন হয়ে গেছে। এখন আমরা চাইতে পারি এখন ফন্ট সাইজ যা যা আছে আপনারা এখানে ইউজ করতে পারেন। আমি মেইন যে কোডগুলো না ব্যবহার করলেই না, এইগুলো দেখাচ্ছি আর কি। তো এখানে আন্ডারলাইনগুলো ওঠানোর জন্য আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন নান। টেক্সট ডেকোরেশন আমরা এখান থেকে ইউজ করে দিব হচ্ছে নান। ওকে, সেভ করলাম এবং এখান থেকে হচ্ছে আমি এটাকে রিফ্রেশ করে দিলাম। রিফ্রেশ করলাম, খেয়াল করুন এখন ওই জিনিসটা উঠে গেছে, নানটা উঠে গেছে। তো এই যে এখন পর্যন্ত আমরা জিনিসগুলো ইউজ করলাম, এই হচ্ছে বেসিক জিনিস, একটা মোটামুটি মেনু তৈরি হয়ে গেছে। এবং আমরা চাইলে এখানে আর কি কি ইউজ করতে পারি, আমরা এখানে ইউজ করতে পারি যে প্রথম যে ইউএলটা আছে, প্রথম এই যে মেনু, আমার মোটামুটি কাজ কিন্তু শেষ, এখন এক্সট্রা কাজ কিছু ইউজ করতেছি। যেমন আমি ইউএলে একটা মার্জিন দিয়ে দিতে পারি, মার্জিন দেওয়া আছে, চাইলে আমি পেডিং দিতে পারি। যদি কোনো পেডিং থেকে থাকে তাহলে পেডিংটা সরে যাবে। অনেক সময় পেডিংয়ের কারণে অনেক সময় একটু গ্যাপ থাকে, একটু খেয়াল করি কোনো পরিবর্তন আসতেছে কিনা। এই যে একটু পরিবর্তন কিন্তু আছে, আগে ছিল একটু ডানে ছিল, এখন একদম বামে জুড়ে চলে আসছে। তো এইটা কিন্তু পেডিংগত কারণে আমরা এই জিনিসগুলা প্রবলেম ফেস করে থাকি। তো মোটামুটি আমাদের কাজগুলো শেষ। এখন আপনি যদি চান যেহেতু আমি টোটাল জিনিসটা আমি একটা ডিপের ভিতরে রাখবো, ডিপ শুরু ডিপ শেষ, এই ভিতরেই কিন্তু আমি এই যে HTML এর টোটাল কোডটা রাখবো, যে ইউএল শুরু ইউএল শেষ, এটা কোথায় রাখবো, আমি মেনু নেভিগেশনের জন্য তো একটা আমি আলাদা ডিপ তৈরি করবো, ওই ডিপের ভিতরে আমি HTML কোডটা রাখবো। আর CSS এর পেজে হচ্ছে আপনার CSS এর টোটাল কোডটা আমি রেখে দেবেন। তো এখন আমি চাচ্ছি যে যেহেতু আমার এটা কমপ্লিট হয়ে গেছে, আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি রাখতে চাচ্ছি না। তো ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি না রাখতে চাই, তখন আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা উঠা দিতে পারি। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি হচ্ছে নেক্সট টপিকে আপনাদের বুঝাবো ব্যাকগ্রাউন্ড কালারটা উঠাবো কেন। দেখেন এই আপাতত নাই, তো আমি নেক্সট ক্লাসে আসলে আপাতত ব্যাকগ্রাউন্ড কালারটা উঠাই আপনাদের দেখাবো। তো কাজ করার সুবিধার জন্য আমি ব্যাকগ্রাউন্ড কালারটা আপাতত রাখছি। তো বেসিক মেনু তৈরি করার কাজ শেষ। এখন একটু পরিবর্তন আমরা আনতে পারি, আমার মেনু কাজ তৈরি করা শেষ। এখন আমরা কি চাচ্ছি, আমরা এখানে চাচ্ছি হুবার ইফেক্ট আসবে, অর্থাৎ মাউসটা যখনই রাখবো এই কালারগুলো চেঞ্জ হবে। আর হচ্ছে তার পাশাপাশি হচ্ছে আমরা কি করতে পারি, যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। এটা কীভাবে কাজ করবো একটু দেখেন। তো আমরা আসলে তো এই এ অ্যাঙ্কর যেটা আছে এটাকে টার্গেট করে তো কোড করতেছি না, তার মানে আমি যে মাউস রাখতেছি আসলে মাউসটা কারে উপরে রাখতেছি, এই ট্যাক্সগুলো তো এর ভিতরেই আছে। তাহলে একে আমরা হুবার করব। চলুন আমরা যেটা আছে এটাকে কপি পেস্ট করে চালিয়ে দিই, এখান থেকে বাকি টেক্সটগুলো আমরা উঠাই দিচ্ছি। তো প্রথমত আমি হোভার করছি হচ্ছে কালার দিয়ে। কি কালার দেওয়া যায়, যেমন আপাতত একটু আমরা এখান থেকে রেড কালার দিচ্ছি যাতে ভাসবে। আপনি সময় নিয়ে যেই কালারটা ম্যাচিং হয় আপনি ওইটা দিবেন। আমি আপাতত একটা কালার দিচ্ছি, রিফ্রেশ করলাম। সরি, এখানে ভুল হয়েছে বলতে কি দুইটা তো সেম হয়ে গেছে, আমি তো এটাকে হুবার করতে যাচ্ছি। তো হুবারের কোডটা তো আমাকে লিখতে হবে। তো এখান থেকে আমি হুবার করলাম, সেভ করলাম, এখন আমি রিফ্রেশ করছি, দেখুন আগের মতো চলে আসছে। কিন্তু আমি যখন মাউস দিচ্ছি তখন কালারটা চেঞ্জ হচ্ছে, ট্যাক্সের কালারটা চেঞ্জ হচ্ছে। আর এখানে আমি অ্যাভয়েড সার্ভিস ছোটো হাতে লেখার জন্য আসছে, আপনার চাইলে বড় হাতে লিখে নিতে পারেন, বা ট্যাক্স আপার কেস একটা কোড আছে ওইটা দিয়েও আপনি করে ট্যাক্স ট্রান্সফর্ম আপার কেস এভাবে দিয়ে আপনি এটাকে করে নিতে পারেন, চেঞ্জ করে নিতে পারেন। তো আমরা কালার চেঞ্জ করলাম, আর কি করা যায়। আচ্ছা আমি এখানে এটা দিয়ে দিই, দেখি কাজ করি কিনা। টেক্সট ডেকোরেশন, ও টেক্সট ট্রান্সফর্ম হবে, এটা টেক্সট ট্রান্সফর্ম। এখান থেকে এটাকে আমরা আপার কেস করে দিই, সেভ করে দিলাম। এটাকে একটু রিফ্রেশ করি, এই যে সবগুলো কিন্তু আপার কেস হয়ে গেছে। আমি এটা দেখিয়ে দিলাম, এর আগে দেখেছি কিনা আমার মনে নাই, তার জন্য আমি এটাকে দেখিয়ে দিলাম। আচ্ছা এ হচ্ছে বিষয়। এখন আমরা যাবো যে ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ হোক। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা আসলে কি দেওয়া যায়, ওই আগের মতোই আমি একটা দিয়ে দিচ্ছি, আপনার পরবর্তীতে সময় নিয়ে একটা কালার দিয়ে দেবেন। তো ব্যাকগ্রাউন্ড কালার, কি কালার দেওয়া যায়, এখান থেকে ধরে নিন আমরা এই কালারটা নিয়ে নিলাম আপাতত, রিফ্রেশ করলাম। এখন একটা দেখতে পাচ্ছি যে কালারগুলো চেঞ্জ হচ্ছে, আপনি অন্য কালারও দিতে পারেন, আপাতত আমি একটা এরকম কালার দিয়ে নিলাম। তো এই আপাতত আমাদের মেনুর কাজ শেষ। এখন একটু
প্রবলেমের মধ্যে একটা কি থাকতে পারে যে উপরে একটা গ্যাপ আছে, আসলে এই গ্যাপটা হচ্ছে আসলে বডির গ্যাপ। আমরা যখন এটা আমাদের দোষ না, আসলে ব্রাউজার যখন তৈরি করা হয়েছে ব্রাউজারের মধ্যে এই জিনিসগুলো বলা আছে যে এতটুকু গ্যাপ থাকবে। আপনি যদি না চান তাহলে সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন। কি জানি চেঞ্জ হয়েছে, আচ্ছা এখান থেকে চেঞ্জ, আমরা চাইলে উপরে লিখলে ভালো আর কি, আর কিছু না। আপনার উপরে নিচে এক জায়গায় কোডটা লিখলেই হবে। আমি টোটাল বডিটাকে টার্গেট করে এখন একটা কোড লিখবো, সেটা হচ্ছে আমি এখান থেকে বলেছি যে বডির কী হবে, আমরা বডির একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিতে পারি, বাধ্যতামূলক কিছু না, আপনি না দিলেও চলবে এটা। আমি এখান থেকে একটা কালার নিলাম। আর কি করতে পারি, মার্জিন 0 পিক্সেল O2 করে দিব, তখন আর উপরে গ্যাপটা থাকবে না। আমার মনে হয় এটা আপনাদের আগে দেখাই নেই যে আপনার প্রফেশনাল যখন টোটাল লেআউট নিয়ে কাজ করবেন তখন এই প্রবলেমটা হবে যে গ্যাপটা যে আছে উপরে, যে গ্যাপটা আছে এখন রিফ্রেশ করার ফলে এই গ্যাপটা কিন্তু আর নাই। এ হচ্ছে বেসিক বিষয়। আশা করি বেসিক যে মেনুর যে বিষয়টা, এই হুবার ইফেক্টটা বুঝে গেছেন। আমি নেক্সট টপিকটাতে আলোচনা করব হচ্ছে সাব মেনু কীভাবে আসে বা ড্রপডাউন মেনুটা কীভাবে তৈরি করতে হয়, এই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো আপনাদের আমি চাইলে কিন্তু একসাথে দেখিয়ে দিতে পারতাম, আমি চাচ্ছি আপনারা প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করার পর এটা বোঝার পর তারপর নেক্সট ভিডিওটি দেখবেন। আপনি দেখলে মনে হবে হ্যাঁ আমি পারবো, কিন্তু আসলে এটাকে প্র্যাকটিস করেন। এবং মেনু সেকশনে এই যে আমি কোডগুলো করলাম, আমার প্রথম অবস্থায় কিন্তু এটা টোটালটা মুখস্থ হয় নাই। আপনারা যে কাজটা করবেন, আমি সোর্স কোডটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে আপনারা নিয়ে নেবেন। আপনাদের কাজ হচ্ছে টোটাল এইগুলো বোঝা, যেমন এখানে ফ্লট লেফট কেন ইউজ করলাম, তারপর হচ্ছে এখানে ডিসপ্লে ব্লকটা কেন, কিসে কাজ করতেছে, ট্যাক্স ডেকোরেশন কাজটা কী কাজ করতেছে, ট্যাক্স ট্রান্সফর্মের কাজটা কী করতেছে, তো প্রত্যেকটা কোড আপনাকে বোঝা। অর্থাৎ ইন ফিউচারে কারো সোর্স কোড আপনি দেখলে জন্য বুঝতে পারেন যে এই এই সিলেক্টরটারে কী কাজ করতেছে। তাহলে এই সিলেক্টরটা কোথায়, এখানে গেলেন যে মেনু, ও মেনু মানে তো এইটা, মেনুর পরে এলআই আছে, এলআইয়ের পরে এ আছে, ও আচ্ছা, তো মেনু এলআই এই অংশটা কী কাজ করছে, এই কাজ করতেছে। আপনাকে এইভাবে কোডগুলো বুঝে বুঝে কাজ করতে হবে। তো সেম জিনিসটা যখন আপনি 3বার বা 4বার প্র্যাকটিস করে নেবেন, দেখবেন টোটাল কোডটা আপনার মুখস্থ হয়ে গেছে। তো প্রথম অবস্থায় এগুলো মুখস্থ হবে না, প্রথম অবস্থায় আপনি এই জিনিসগুলো দেখবেন। তারপরে তো সোর্স কোডটা আমি যেহেতু দিয়ে দিতেছি, আপনার চাইলে কপি পেস্ট করে একদম ডাইরেক্ট বসাই দেবেন, এটাও পারবেন। কিন্তু রিকোয়েস্ট থাকবে প্রথম অবস্থায় এই জিনিসগুলোকে বুঝে বুঝে কোড করেন, ইন ফিউচারে আপনার অনেক হেল্প করবে। কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনার বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারেন যারা কিনা ওয়েব ডিজাইন শিখতে খুবই আগ্রহী। আর যে কোনো আপডেট তথ্য পাওয়ার জন্য ভিজিট করতে পারেন banglaTutorialPoint.com। আজ এই পর্যন্ত, নেক্সট টিউটোরিয়ালে আবার সবার সাথে দেখা হচ্ছে।